দর্শক স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ এক্সপ্রেসে আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান। এক মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে বেনজির আহমেদকে। সরকারের এই ঘোষণাকে যেন এক প্রকার বৃদ্ধাঙ্গুলি দেখে দুবাই কারাগার থেকে জামিনে বেরিয়ে গেলেন এক সময়ের দুর্দণ্ড প্রতাপশালী পুলিশ প্রধান বেনজির আহমেদ। যদিও কোনো গাফিলতি দেখছে না দুদক, আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তার জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ করেছে বাংলাদেশ সরকার। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। 12 জুন দুবাইয়ে গ্রেপ্তার হন পলাতক সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। জাতীয় সংসদে এই তথ্য নিশ্চিত করে এক মাসের মধ্যে বেনজিরকে ফিরিয়ে আনার কথা জানান খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। তবে কাজের কাজ কিছুই হয়নি। উল্টো দুবাই আদালত থেকে জামিন নিয়ে সকল প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার কারাগার থেকে বেরিয়ে যান দুর্দান্ত প্রতাপশালী সাবেক আইজিপি। বেনজিরের মুক্তির খবরে ফের আলোচনায় বাংলাদেশের পদক্ষেপ। কিভাবে বেনজির বেরিয়ে গেল এর সঠিক উত্তর দিতে না পারলেও নিজেদের কোনো গাফিলতি দেখছেন না দুদক। আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা যা পাঠানোর যা যা করার আমরা সবই করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান জামিন বাতিলে আইনি পদক্ষেপ নেয়ার কথা, আর দুবাই সরকারের সাথে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কথা বলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমি খবর পেয়েছি তাকে অন কন্ডিশন এখানে তার ইউএই লিভ না করার শর্তে বেইল দিয়েছে। কি কি শর্ত আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি, এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে, সেটা অবশ্যই আমাদের সরকার তাদের সাথে কথা বলবে, আমাদের হোম মিনিস্ট্রি তাদের সাথে কথা বলে পরবর্তী কি পদক্ষেপ আমরা নিতে পারি সেটা আমরা সিদ্ধান্ত নেব। জামিনে মুক্তির কারণে বেনজিরকে ফেরানোর প্রক্রিয়া নতুন করে শুরু করতে হবে বলে মনে করছেন আইনজীবীরা। এখানে বিচারাধীন ব্যক্তি, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে কী পরিমাণ গুরুতর অভিযোগ ইত্যাদি, সেই দেশের রিকোয়ারমেন্ট অনুসারে এইগুলো তথ্যপাত্র দিয়ে তাকে ফেরত চাওয়া যেতে পারে, যাতে উনি ওইখানকার প্রসিডিংয়ে ইনিশিয়েট হলেও উনি যেন ওই জুরিসডিকশন থেকে অন্য কোনো জুরিসডিকশনে না চলে যেতে পারে। জামিনে মুক্ত হলেও শর্ত অনুযায়ী বেনজির আহমেদের পাসপোর্ট আছে আদালতের হেফাজতে। অনুমতি ছাড়া ত্যাগ করতে পারবেন না সংযুক্ত আরব আমিরাত। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সব ইউনিটে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর, যেখানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর এটিকে রুটিন ওয়ার্ক আখ্যা দিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুলতান মাহমুদ আরিফের রিপোর্টে বিস্তারিত। কয়েকদিন ধরে ঢাকায় একের পর এক বোমা আতঙ্ক। প্রধান সড়ক থেকে মেট্রো স্টেশন পরপর এমন ঘটনা উদ্বেগ বাড়িয়েছে জনমনে। চাঞ্চল্য এসব ঘটনায় নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কবার্তা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সেই বার্তায় উগ্রবাদী হামলার আশঙ্কাও করা হয়েছে। কেউ যদি তার মতাদর্শ চাপাই দিতে চায় বা কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে, সেক্ষেত্রে আমরা সাথে সাথেই ব্যবস্থা নেই। এমন অবস্থায় সব ইউনিটে নিরাপত্তা বাড়াতে বলেছে পুলিশ সদর দপ্তর। এছাড়া দায়িত্বরত পুলিশের যানবাহন নিরাপদ স্থানে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এমন পদক্ষেপকে পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ বলছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আমরা সবসময় সতর্ক থাকি, কাজে আমরা যেন ফিল্ডে বিচরণের ক্ষেত্রে আমরা যেন আরো একটু সতর্ক থাকি, এটাই ওনারা রিমাইন্ড করে দিয়েছেন আমাদেরকে। আবার আর আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তর থেকে সবসময় অপারেশনাল কাজে নিয়মিত কিছু নির্দেশনা দেওয়া হয়। এই নির্দেশনাটা ওরকম একটা নির্দেশনারই অংশ। এই কারণ হচ্ছে গিয়ে সবসময় আমরা সতর্কতা বা বিভিন্ন ধরনের নির্দেশনা দেই যাতে ফোর্স কাজে তৎপর থাকে এবং একটু সতর্ক থাকা হয়। ওই আলোকেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। আগস্ট মাসে পুলিশের এমন সতর্ক বার্তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহলেও। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।
ঢাকার চারপাশে নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে এই বিষয়ে সভা হয়। এ সময় নৌপথ সচলের পাশাপাশি নদীগুলোর দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এছাড়া নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর পরামর্শ দেন তিনি। সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক উপস্থিত ছিলেন। 4টি নদী ঢাকাকে পরিবেষ্টিত করা আছে, সেই জায়গাগুলিতে আমরা ওয়াটার বাথ এবং যেটাকে বলা হয় নৌপথে চলাচলটা যাত্রীদের জন্য নিশ্চিত করতে চাই। সব মিলে 424টি জায়গায় এই সরাসরিভাবে ওয়েস্টেজ দিয়ে যাওয়া হচ্ছে নদীতে, সেইটা বন্ধ করা কিভাবে যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। যাত্রী বান্ধব করে কিভাবে ওয়াটার বাথ চালু করা যায়, যার ফলে যাত্রীরা যাতায়াতও করতে পারে, আবার বিনোদনও পায়, পর্যটনটা উৎসাহিত হয়, সেই লক্ষ্যে সমন্বিত মিটিং। রাজধানীতে তীব্র গ্যাস সংকটের মাঝেই বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে এই নতুন মূল্য। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এলপিজির নতুন দাম জানানো হয়। নতুন দর অনুযায়ী ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম 70 টাকা বাড়িয়ে 1598 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। এদিকে গ্যাস সংকটে স্থবিরতা নেমে এসেছে রাজধানীর পরিবহন ও নিত্যপণ্য সরবরাহ ব্যবস্থায়। ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত চাপ ও গ্যাস না থাকায় দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। ভোগান্তি বাড়ছে চালক ও যাত্রীদের। গত 10 বছর ধরে একটি ওষুধ কোম্পানির পিকআপ ভ্যান চালিয়ে আসছেন মোহাম্মদ আলমগীর। তবে জ্বালানি নিয়ে এমন দুঃসহ অভিজ্ঞতা আগে হয়নি তার। জানান, প্রতিষ্ঠানের নিয়ম মেনে সময় মতো পণ্য সরবরাহের চাপ থাকলেও সকাল থেকেই পাম্পের লাইনে আটকা পড়ে নষ্ট হচ্ছে কাজের মূল সময়। এই সংকটগুলো কবে সমাধান হবে সেটা আমরা জানি না। সমাধান যদি না হয়, এভাবে যদি চলতে থাকে, মনে করেন আমরা যারা আছি, যারা ড্রাইভার, যারা সাধারণ পাবলিক যারা আছে, তাদের কিন্তু অনেকটাই কষ্ট। একই অভিজ্ঞতা 11 বছর ধরে গাড়ি চালানো মোহাম্মদ আলীরও। ফজরের নামাজের পর থেকেই প্রতিদিন পাম্পের লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। গত 2 সপ্তাহ ধরে চলা এই তীব্র সংকটে আয়ের পথ প্রায় বন্ধ হওয়ার উপক্রম। ভোগান্তি কিন্তু আমাদের কোম্পানির কিন্তু কিছু নাই। আমরা রাতে ফজর নামাজ পড়া এখানে 6টা বাজে লাইন দিছি, 1 ঘন্টা লাগছে এদের প্রেসার ওঠাইতে। পরিস্থিতি কেবল পিকআপ ভ্যান বা বাণিজ্যিক গাড়িতেই সীমাবদ্ধ নেই। সিএনজি চালিত অটোরিকশা থেকে শুরু করে ভাড়ায় চালিত সব যানবাহনের চিত্রই একই। দীর্ঘ সময় চলে যাচ্ছে পাম্পেই। দিন শেষে গাড়ি মালিকের জমা কিংবা কিস্তির টাকা শোধ করা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। 3 ঘন্টা সিরিয়াল দেওয়ার পরে আমরা গ্যাস পাচ্ছি 50 টাকা 60 টাকা। এতে যাত্রীর কাছে ভাড়া চাইলেও আমরা যাত্রীদের সাথে লড়াই করতে হয় আমাদের। গ্যাস না থাকলে গাড়ির জমা দেওয়া লাগে, গাড়ি না চালাইলেও জমা দেওয়া লাগে, চালাইলেও জমা লাগে। এই সমস্যাটা মালিক দেখে না, অতএব সাধারণ মানুষের সব ধরনের প্যারা বহন করতে হয়। 3 বার সিরিয়াল দিতে হয়। এই পরিস্থিতি থাকলে আমাদের দেশের যে পরিস্থিতি, আমাদের খেটে খাওয়া মানুষ বেঁচে থাকার মনে আর সুযোগ হবে না। আমাদের পরিস্থিতি খুবই খারাপ। পরিবহন খাতের এই অচল অবস্থার প্রভাব সরাসরি গিয়ে পড়ছে সাধারণ মানুষের পকেটে। পর্যাপ্ত যানবাহন না থাকায় দ্বিগুণেরও বেশি ভাড়া গুনতে হচ্ছে অনেককেই। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর উত্তরখানে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান ও ঢাকা 18 আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের উপর হামলা হয়েছে। উত্তরখানের রাজাবাড়ি এলাকায় একটি বর্জ্য স্থানান্তর কেন্দ্রে পরিচ্ছন্নতা কর্মীদের উপর হামলার ঘটনা পর্যবেক্ষণ করতে যান ডিএনসিসি প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য। এ সময় পুলিশের সামনে স্থানীয় একটি গার্মেন্টস মালিক পক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেপ্তার করা হয় 3 জনকে। ফ্যাসিবাদী রাজনৈতিক শাসন থেকে বের হয়ে এসেছে বাংলাদেশ। দুয়ার খুলেছে নতুন সম্ভাবনার। ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠানে এসব বলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনা হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা। গণতন্ত্র যদি চলে, গণতন্ত্র যদি প্র্যাকটিস হয়, তাহলে বাকি সব কার্য হয়ে যায়। আমরা একটা প্রশাসনকে যদি
দক্ষ প্রশাসন হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে রাষ্ট্র উপকৃত হবে। সেই সঙ্গে পার্লামেন্টকে যদি আমরা ফাংশনাল করতে পারি। সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ হিসেবে গণ্য হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় একথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। প্রত্যেকের মধ্যে এটা নিষ্পত্তি হওয়া দরকার যে বস্তুনিষ্ঠতাকে নিশ্চিত করা, সত্যকে উদ্ঘাটন করার প্রক্রিয়াটি কি হবে এবং সেই ক্ষেত্রে একটা সার্বজনীনতার মধ্যে আমরা কিভাবে যেতে পারি। এখনো পর্যন্ত বাংলাদেশের বাক এবং বাক্যের স্বাধীনতা নিয়ন্ত্রণ করবার জন্য অসংখ্য আইন এখনো পর্যন্ত বহাল রয়েছে। ফ্যাসিস্ট সরকারের দেখানো পথে বিএনপি সরকার। জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির আলোচনার সভায় এই মন্তব্য করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। অভিযোগ করেন বিরোধী মত দমন করা দলীয় লোকদের নিরপেক্ষ জায়গায় বসিয়ে পুরনো ফ্যাসিবাদের পথে হাঁটছে তারা। বলেন বর্তমানে সচিব হতে আর বিসিএসে উত্তীর্ণ হওয়া লাগে না, দলীয় পদ থাকলেই হয়। এ সময় বিএনপির শীর্ষ নেতাদের সমালোচনা সহ্য করার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। অনুষ্ঠানে এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করে বলেন, মোসাদ ও রয়ের এজেন্ট আশপাশে ঘুরছে, খারাপ পরামর্শ দিচ্ছে। তাদের কথা না শুনে দেশের মানুষের গণদাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। যে হাসলটটা ফ্যাসিস্ট সরকারের ছিল সেইটা আপনারা আবার ধারণ করতে যাচ্ছেন কেন? আমরা তো নতুন কিছুই দেখতে পাচ্ছি না। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ওরা যেমন বিরোধী মতকে দমন করার জন্য ষড়যন্ত্র, অপপ্রচার এবং বল প্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারা সবগুলা ইতিমধ্যে নিয়ে ফেলেছেন। জুলাই রাজনৈতিক দলগুলোর ঐক্য নষ্টের জন্য বিএনপি দায়ী বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। চট্টগ্রামে পাহাড়ে জুলাই সহাবস্থান ও সম্প্রীতি শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, বর্তমান সরকার কোনো জবাবদিহিতার আওতায় নেই, সর্বত্র লুটপাট চলছে। ৭২-এর সংবিধান দেশকে বিভাজিত করে রেখেছে উল্লেখ করে তিনি বলেন, গত ৫০ বছরে রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে ব্যর্থ হয়েছে। পাহাড়ের মানুষকে বিভাজিত রেখে একটি মহল ফায়দা লুটছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। আহ্বান জানান দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার। জুলাই বিভাজন আসলে যারা ক্ষমতায় এখন গিয়েছে তাদের ক্ষমতায় যাওয়ার স্বার্থে তারাই বিভাজন করেছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন জুলাই নির্বাচনের আগে তারা অনেক কমিটমেন্ট দিয়েছে, জুলাই সনদ সংস্কার পরিবর্তন তারা করবে, কিন্তু তারা এখন পরিবর্তন করছে না। ফলে আমরা মনে করি দেশের যে বিভাজন, সেই বিভাজনের জন্য বর্তমান সরকার এবং যারা ক্ষমতা আছে তারাই। জুলাই মানবতা বিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপনের জন্য 4 আগস্ট দিন ধার্য করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। ওবায়দুল কাদের ছাড়া মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। রাজধানীর কলাবাগানে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত হয়েছেন। সকাল 9:30টার দিকে এই ঘটনা ঘটে। কলাবাগান থানার ওসি ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় শাশুড়ি তাদের থামাতে যান। এ সময় ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করে অভিযুক্ত হৃদয় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে কলাবাগান পুলিশ।